আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করতেছি অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরা একটা নতুন কনসেপ্ট মাস্টার নামে সিরিজ শুরু করেছিলাম, যেখানে ডাইভারজেন্স নিয়ে প্রথম দিন কথাবার্তা বলছি। অনেক লম্বা একটা ক্লাস ছিল। জাস্ট ডাইভারজেন্স নিয়েই মনে হয় আমি 40 মিনিট বক বক করছি। বাট ওইখানে আমরা অনেক কিছু ক্লিয়ার করছি। আমরা ফাংশন, তারপরে ভেক্টর ক্ষেত্র, এরকম অনেক জিনিসপত্র, ডট গুণন ক্রস গুণন নিয়ে কথাবার্তা হয়েছিল। ঠিক আছে, মানে ডট গুণন নিয়ে কথাবার্তা হয়েছিল। আজকে আমরা ভেক্টর ক্যালকুলাসের পরের পার্টটা, এখানে আমরা কথা বলবো কার্ল নিয়ে। এবং আমি বলেছিলাম ডাইভারজেন্সটা যতটা সুন্দর ছিল, কার্ল জিনিসটা আরেকটু সুন্দর। ঠিক আছে, আমরা এই সিরিজটা মূলত কেন করছি? পরীক্ষা অনেক ভালো নম্বর পাবো এই জন্য না, সেজন্য তো আমরা অঙ্ক করি, বিভিন্ন টেস্ট পেপার সলভ করি, কোশ্চেন ব্যাংক সলভ করি, অনেক কিছু করি। বাট এই যে এই জিনিসগুলো নিয়ে কথা যে বলছি, কোনো পরীক্ষা আসবে না, কখনো আসবে না, তাহলে কেন কথা বলছি? জাস্ট জিনিসগুলো তোমাদের বোঝানোর জন্য যে এই পার্টিকুলার ছোট ছোট জিনিসগুলো, জিনিসগুলো এমনি কটমটো কোনো জিনিস না। জিনিসগুলো বেশ সুন্দর কিছু কিছু জিনিস। ঠিক আছে, তো আমরা কার্ল নিয়ে আজকে কথা বলবো। আগের ক্লাসে আমরা অনেক কিছু ক্লিয়ার করে ফেলছি, এই জন্য এই ক্লাসটা খুব বেশি দীর্ঘায়িত হবে না। কিছু জিনিস রিওয়াইন্ড করে নেই। আমরা যখন ভেক্টর ক্যালকুলাস নিয়ে কথা বলতাম, কোন কোন জিনিস নিয়ে কথা বলতাম? একটা ফাংশন থাকবে, সেই ফাংশন কি প্রকাশ করবে? একটা ভেক্টর ক্ষেত্রকে প্রকাশ করবে, সেই ক্ষেত্রের মধ্যে আমরা কিছু না কিছু কাজ করব। এখন ভেক্টর ক্ষেত্র জিনিসটা অদৃশ্য একটা জিনিস, যেটা আমরা দেখতে পারি না। অদৃশ্য জিনিসটা নাড়াচাড়া করে আমাদের অভ্যাস নেই। কাজেই এমন কিছু সাহায্য নিতে হবে যেটা দেখা যায়। কাজেই আমরা স্রোতের সাথে জিনিসটা তুলনা করেছিলাম, এবারও আমরা স্রোতের সাথে তুলনা করব। আচ্ছা, তো আমরা একটা স্রোত আঁকাই। ধরো এটা পানি স্রোত, জাস্ট এই অংশটুকু আগাচ্ছি, ওই পাশে আমি অন্য কিছু করব। তো এইখানে কিছু স্রোত আছে এবং এইগুলো এই জায়গায় ঘূর্ণিপাক খাচ্ছে। ঠিক আছে, সো বুঝতে পারতেছো স্রোতের অবস্থা আজকে একটু বেশি ভয়াবহ। হয়তোবা কোনো ঝড় আসবে, যেহেতু গরমকাল, হয়তোবা কালবৈশাখী হতে পারে, সেটা পরের বিষয়। যাই হোক, এখন এইখানে প্রত্যেকটা পয়েন্ট একটা ভেক্টর প্রকাশ করছে। কোন ভেক্টর? এই স্রোতটা কোন দিকে যাচ্ছে সেই দিকের ভেক্টর। যেমন যদি আমি এই পয়েন্টটা বলি, জাস্ট একটু রিক্যাপ করতেছি আগের ক্লাসের গুলো, তাহলে এটা এই দিকে একটা ভেক্টর প্রকাশ করছে, পানি স্রোত এই দিকে যাচ্ছে। যদি এইখানের কথা চিন্তা করি, তাহলে পানি বেগ ঘুরছে, তো সো এই পয়েন্টে এটা ধরো এই দিকে প্রকাশ করছে। এইটা যেহেতু এভাবে যাচ্ছে এই দিকে, এই পয়েন্টটা এই দিকে, এরকম প্রত্যেকটা পয়েন্ট একটা করেসপন্ডিং ভেক্টরকে প্রকাশ করছে। এই জন্য আমি বলছি যে একটা ভেক্টর ক্ষেত্র। এটা একটা ফাংশন আছে অবশ্যই। ধরে নেই ফাংশনটা কিরকম, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড। এটা কেন লিখলাম? মানে এইখানে আমি এক্স ওয়াই জেড এর মান ইনপুট দিব এবং একটা ফাংশন একটা ভেক্টর রাশি আউটপুট দিবে, এই জন্য একটা ভেক্টর চিহ্ন দিলাম। ধরো কথার কথা, 3x² আই ক্যাপ প্লাস 5y⁴ জে ক্যাপ। ঠিক আছে, এবং ধরো জেড অক্ষেরও একটা আছে, এটা ধরো একটা ত্রিমাত্রিক একটা জিনিস। তার মানে যে কোনো জায়গাতেই স্রোতের একটা ভেক্টর রূপাংশ থাকতে পারে। সো এইখানে আমার ধরো 6z কে ক্যাপ। সো কথার কথা ধরে নাও এটা একটা ফাংশন, এই স্রোতের বা এই ভেক্টর ক্ষেত্রের ফাংশন। আচ্ছা, খুব ভালো কথা। এখন ডাইভারজেন্সে আমরা কি দেখছিলাম? যে একটা ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র অংশের একটু নড়াচড়া করলে তোমার বাইরে বের হয়ে যাওয়ার প্রবণতা কতটুকু, সেটা আমরা ডাইভারজেন্সে হিসাব করছিলাম। যারা দেখো নাই, যদি ইচ্ছে থাকে এক ক্লাসে দেখতে পারো, এটা এমন কিছু না দেখতেই হবে, বাট দেখলে ভালো লাগবে আশা করি। এখন কার্লের ক্ষেত্রে কি হয় দেখো, আমরা আবারও একটা ক্ষুদ্র একটা পয়েন্ট নিব। ধরো আমি এই পয়েন্টটা নিলাম। এখন এই পয়েন্ট থেকে আমি সামান্য পরিমাণ সরবো, যেটাকে আমি বলছিলাম সামান্য পরিমাণ একটা সরণ ভেক্টর, যেটাকে আমরা ডি আর বলতে পারি, ডি এক্স বলতে পারি, যেহেতু এক্স অক্ষ, অনেক কিছু এটাকে বলতে পারি। যাই হোক, তো ক্ষুদ্র একটা সরছি। এই ক্ষুদ্র সরণের জন্য আমাদের ক্ষুদ্র একটা পরিবর্তন ভেক্টর থাকবে। যারা আগের ক্লাস দেখো নাই, তারা কিন্তু মাথার উপর দিয়ে অনেক কিছু যাবে, যে আয় হায় কিসের কি ভেক্টর, কোথা থেকে কি আসতেছে। সো এটা একটা আগের ক্লাসের সাপ্লিমেন্টারি পার্ট। ঠিক আছে, এখানে অনেক কিছু বুঝার আছে, যে কোনটা ক্ষুদ্র সরণ, কোনটা ক্ষুদ্র পরিবর্তন। তো এইটুকু মনে রাখতে পারো, এই জায়গায় একটা ভেক্টর ছিল, যখন একটু সরে গেছি তখন ভেক্টরটা যেহেতু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু সম্পূর্ণটাই একটা ভেক্টর ক্ষেত্র, প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা ভেক্টর, এখান থেকে এখানে চলে আসলে ভেক্টরটা একটু চেঞ্জ হয়ে যায়। তো এই ক্ষুদ্র চেঞ্জ ভেক্টর বা পরিবর্তন ভেক্টরকে আমরা বলতাম ডাব্লিউ ভেক্টর, যেটা ধরো এই দিকে।
তো ভিতরেরটা ছিল আমাদের ভি ভেক্টর, এটা ছিল আমাদের ডাব্লিউ ভেক্টর। ভিতরেরটাও লিখে দিই, যেটা হলো আমাদের ভি ভেক্টর, এটা হলো আমাদের ভি ভেক্টর। আচ্ছা, এখন তোমাদের আগের ক্লাসে আমি ডট গুণনের একটা ইউজ বলেছিলাম, যে ডট গুণন কখন ইউজ করা হয়, যখন আমরা দেখি যে দুটো ভেক্টরের একই দিকে হওয়ার প্রবণতা কতটুকু সেটা হিসাব করার জন্য আমরা ডট গুণন করতাম। তোমাদের কিন্তু আরো একটা গুণন ছিল ভেক্টরের। তোমরা কি এই ভেক্টরের এই গুণনটার কথা ভুলে যাচ্ছ? ক্রস গুণন। ক্রস গুণন কখন করা হতো? তোমাদের কোনো আইডিয়া আছে? একটু চিন্তা করো। যারা এই ক্লাসটা দেখছো তারা একটু চিন্তা করতে পারো যে ডট গুণ তো একই দিকে হওয়ার প্রবণতা প্রকাশ করে, তাহলে ক্রস গুণন কি প্রকাশ করতে পারে? মজার বিষয়টা হলো ক্রস গুণনও একটা জিনিসের হওয়ার প্রবণতা প্রকাশ করে। ক্রস গুণ, দেখো চিন্তা করো তো, ক্রস গুণ করলে কি হইতো? ধরো এ ক্রস বি, এটার মান কত হয়? এটার তো মান আছে, তাই না? এটার ক্রস গুণ করলে এটার একটা ভ্যালু আছে। তো ক্রস গুণ তো ভেক্টর প্রকাশ করে। আমি একটা দাগ দিলাম, তার মানে ক্রস গুণ ফল করে যে মানটা পাচ্ছি সেই মানটা বুঝাচ্ছি। মডুলাস মানে মান বুঝায়। যে এটা করে যাই হোক না কেন, পজিটিভ হোক নেগেটিভ হোক ভেক্টর হোক যাই হোক, আমাকে এটার মানটা বলো। আচ্ছা, তো এটার মানটা হয় এ বি সাইন থিটা, যেখানে থিটা হলো এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো এটা কখন জিরো হবে দেখো তো? যখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, তখন কি হবে? সাইন 90। সাইন 90 এর ভ্যালু কি, জিরো নাকি ওয়ান? ওয়ান। সো 90 ডিগ্রি যখন হবে তখন এটা হয়ে যাবে এ বি গুণন ওয়ান, অর্থাৎ এ বি। এটা কি কখন হচ্ছে? যখন থেটা হলো আমাদের 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি হলে আমি সর্বোচ্চ মানটা পাচ্ছি। কিন্তু যখন থেটার মানটা 90 না হয় 0 ডিগ্রি হবে, তখন কি হবে? যখন থেটার মানটা 0 ডিগ্রি হবে তখন সাইন 0 ডিগ্রির মান হচ্ছে জিরো। সো আলটিমেটলি গুণ হয়ে পুরোটা জিরো হয়ে যায়। বুঝতে পারছো? আগে 90 ডিগ্রি হলে, যখন আমরা ডট গুণন করতাম, 90 ডিগ্রি হলে সর্বোচ্চ মান পাইতাম, মনে আছে? আর জিরো হলে সর্বনিম্ন মান পাইতাম। এটা কি মনে আছে? আশা করি মনে আছে। যে যখন 0 ডিগ্রি হইতো তখন সর্বোচ্চ মান পাইতাম, আমরা বলতাম যে এটা একই দিকে যাচ্ছে, এদের একই দিকে যাওয়ার প্রবণতা বেশি। আর 90 ডিগ্রি হয়ে গেলে জিরো হয়ে যেত, পিছনে গেলে আরো নেগেটিভ হয়ে যেত। যখন ক্রস গুণন করছি তখন 90 ডিগ্রি হলে সর্বোচ্চ মান পাওয়া যায়, এবং একটু নড়াচড়া করলে মান আস্তে আস্তে কমতে থাকে, এবং একই দিকে হয়ে গেলে তো জিরো হয়ে যায়। এই জন্য ক্রস গুণফল সবসময় বোঝায় দুটো ভেক্টরের পরস্পর লম্বভাবে থাকার প্রবণতা কতটুকু। বুঝতে পারছো? পরস্পর লম্বভাবে কতটুকু সে থাকতে পারে। এখন এখানে কিছু বিষয় আছে। লম্ব এটা হয়, লম্ব আবার এটাও হয়, তাই না? এটাও লম্ব হয়, এটাও লম্ব হয়, এটাও লম্ব হয়, এটাও লম্ব হয়। আমরা ধরো এই প্লেনের কথা চিন্তা করতেছি, ঠিক আছে? আমরা ধরো দ্বিমাত্রিক ভাবে চিন্তা করতেছি জিনিসটা। দ্বিমাত্রিক ভাবে, দ্বিমাত্রিক ভাবে দেখো এইটা একটা সরল রেখা, এটার উপরে কয়টা ভেক্টর লম্ব হতে পারে? এইদিকে একটা ভেক্টর লম্ব হইতে পারে, এদিকে একটা ভেক্টর লম্ব হইতে পারে, আর তো কোনো দিকে নাই এই প্লেনের উপরে। আর তুমি বলতে পারো ভাই এ বাঁকা হবে একটা লম্ব হইতে পারে, ওটা তো প্লেনের বাইরে চলে গেল। তো এই প্লেনের উপরে এই দুইটার দিকে লম্ব হইতে পারে, হয় এইদিকে হবে না হয় এইদিকে হবে। তো ক্রস গুণফলের ক্ষেত্রে তোমরা জানো যে একটা আসে পজিটিভ ভ্যালু, একটা আসে নেগেটিভ ভ্যালু। দুটোই লম্ব, দুটোই তো ওয়ান দিবে তাহলে, নাকি? একটা দিবে পজিটিভ এবি, একটা দিবে নেগেটিভ এবি। আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলেও এটা আসলে বুঝতে পারা উচিত, তবে আমি আরেকটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। ধরো এদিকে একটা ভেক্টর আছে এ, এটা একটা ভেক্টর আছে বি, এদের আমি ক্রস গুণন করছি, মাঝখানে 90 ডিগ্রি, অর্থাৎ এটা লম্ব ভাবে আছে, তাহলে তো আমি এবি পাবো। এখন এইদিকে বি ভেক্টরটা, বা এদিকে ধর একটা সি ভেক্টর আছে, এখন এ আর সি কে আমি ক্রস গুণন করলাম, তাহলে কি আমি এসি পাবো? তাহলে আমি মাইনাস এসি পাবো, কারণ উপরের দিকটা পজিটিভ যদি রেজাল্ট আসে, নিচের দিকটা নেগেটিভ রেজাল্ট আসবে, ঠিক আছে? এটার সময় দিক মেনে চলে। উপরে যদি পজিটিভ হয় নিচের দিকে নেগেটিভ হবে। যদি এখানে বি ভেক্টর থাকতো তাহলে জিনিসটা তুমি বুঝতে সুবিধা হবে। এখানে যদি বি ভেক্টরটা থাকতো তখন তোমাকে আমি জিজ্ঞেস করতাম যে উপরেরটা ক্রস গুণন করলেও এবি পাচ্ছি, নিচেরটা ক্রস গুণন করলেও কি এবি পাবো কিনা। দুটো তো আলাদা আলাদা রেজাল্ট আসা উচিত, দুটো রেজাল্ট আলাদা আসে। উপরেরটা যদি পজিটিভ হয়, এমন না যে উপরেরটাই পজিটিভ হবে, যদি উপরেরটা পজিটিভ হয় তাহলে নিচেরটা নেগেটিভ হবে। এটারও নিয়ম আছে। তোমরা যখন ভেক্টর পড়ছো যে কোন দিকে পজিটিভ হয় কোন দিকে নেগেটিভ হয়, নিয়ম আছে, যেটা তোমরা পড়ছো হয়তো, বা না পড়লেও এখানে আমাদের লাগবে না। তো একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হয়। এই জিনিসটা ইউজ করে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস করা যায়, যেটা আমরা এখানেই করব। কোথাও তোমার যেতে হবে না, এখানেই আমরা করব।
আচ্ছা, তোমরা ক্ষুদ্র একটা জায়গা থেকে ক্ষুদ্র একটা সরণ করছি, যার কারণে ক্ষুদ্র একটা ভেক্টর রাশির পরিবর্তন হয়েছে। এখন আমি এই দুটাকে ক্রস গুণ করব, ক্রস গুণ করে দেখব যে এদের পরস্পর লম্ব থাকার প্রবণতা কতটুকু। আমি ভি আর ডাব্লু কে ক্রস গুণন করলাম, ক্রস গুণন করে ভ্যালুটা নিলাম, নিয়ে আমি দেখছি যে আচ্ছা এটা তো 90 ডিগ্রি অবস্থায় আছে, তার মানে এইখানে আমি একটা পজিটিভ, না এখানে কি হচ্ছে, হ্যাঁ এখানে আমি একটা পজিটিভ একটা ভ্যালু পাচ্ছি। ধরো ধরো নিচের দিকে পজিটিভ, ধরো নিচের দিকে পজিটিভ ধরে নাও। আচ্ছা, তো তাহলে আমরা এখানে প্লাস একটা ভ্যালু পাচ্ছি। আবার ধরো আমরা একটা ক্ষুদ্র একটা সরণ দিলাম, এখানে নিচের দিকে না হিসাব করে তুমি মনে করতে পারো যে এই ভেক্টরটার এই দিকে, ঠিক আছে, এই দিকে ঘড়ির কাঁটার দিকে সবকিছু পজিটিভ, কারণ এখন আমরা নিচের দিকে আবার একটু সরবো, আমরা একটু নিচের দিকে সরবো, নিচের দিকে সরে আমি আরেকটা পরিবর্তন ভেক্টর পাইলাম যেটা এই দিকে। ঠিক আছে, এখন দেখো দিকটা একই না, একই জিনিস, খালি এইটা এভাবে একটু ঘুরে গেছে, এইটা জাস্ট এভাবে একটু ঘুরে গেছে। এইখানেও যদি আমি ক্রস গুণন করি, এইখানে একটা পজিটিভ একটা ভ্যালু পাবো। আবার ধরো আমি ক্ষুদ্রভাবে এইখানে সরলাম, এখন এইখানে আমি এই দিকে একটা ভ্যালু পাইছি। দেখো এই জিনিসগুলো সবকিছু একদিকেই ঘোরাচ্ছে, এটা একদিকেই পাচ্ছি, এটার একদিকেই আছে, এটারটা এই দিকে যদি থাকতো তাহলে আমি বললাম পজিটিভ, কারণ আমি দেখছি যে ভেক্টরটার এই পাশে থাকলে সেটা পজিটিভ ভ্যালু দিচ্ছে, কিন্তু এটার এই পাশে তো নাই, এটা এই পাশে, এটা এই পাশে, তাহলে এটা ওই পাশে হওয়া উচিত, এটা এই পাশে, সো এটা নেগেটিভ আসবে, এটার ভ্যালু আসবে আমাদের নেগেটিভ, যেহেতু দিকটা উল্টে গেছে। এখন তোমাকে যদি বলা হয় যে এই জায়গায় যদি আমি একটা চাকতি বা কি দেখাবো, ধরো এই মাউসটা, এটাকে যদি আমি এখানে ফেলে দেই, ধরো উপর থেকে এটা নিচে আসে, এটাকে আমি নিচে নিয়ে আসলাম, উপর থেকে আমি রেখে দিলাম, এটা ভাসতেছে এটার উপরে, এই ভেক্টরগুলো এটার উপর কাজ করতেছে। সো এই কোনায় একটা ভেক্টর তুমি এখন দেখো উপর থেকে দেখতেছো, এই কোনায় একটা ভেক্টর এইদিকে, এই কোনায় একটু সরলে এটা এইদিকে কাজ করতেছে, এইদিকে একটু সরলে এটা এইদিকে সরে নিতে যাচ্ছে। তো তখন এটা কি হবে, সেইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে, এইখানে একটু উল্টা দিকে ঘোরাতে শুরু করবে, কিন্তু দেখো এই ভেক্টরগুলো কিন্তু এদেরকে এইদিকে ঘোরাতে যাচ্ছে। সো আলটিমেটলি এটা ভাবে ঘুরতে থাকবে। কার্ল এই জিনিসটাই বুঝায়। এইখানে যদি কোনো একটা বস্তু থাকতো ভাসমান, এই জায়গাতে ফিক্স, তাহলে এটা কি ঘুরতো নাকি ঘুরতো না, ঘুরলে কোন দিকে ঘুরতো, এই জিনিসটা নিয়েই আমাদের কার্ল আলোচনা করে। একটা জিনিসের ঘূর্ণনশীলতা, এটা কি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল, আরো ভালো করে ক্লিয়ার হবে যদি আমি আরো কিছু ডায়াগ্রাম আঁকাই। ধরো আমার এখানে একটা ক্ষুদ্র একটা পয়েন্ট, আমি 1 2 3 4 5 6 অনেক দিকে ঘুরে গেছি, এটা একটু বাঁকা হয়ে গেছে, সরণ ভেক্টর তো সোজা হবে, তো এটা ধরো এইদিকে, এটা ধরো এইদিকে। তো আমার এই কয়েকটা সরণ ভেক্টর, এবং সরণ ভেক্টর পর্যবেক্ষণ করে আমি দেখছি যে আমি কি কি পরিবর্তন ভেক্টর পাচ্ছি, বা ভেক্টরগুলো কোন দিকে চেঞ্জ হচ্ছে, ভেক্টরগুলো কোন দিকে যাওয়ার প্রবণতা বেশি। আমি দেখলাম একটার এই দিকে, ভেরি গুড, এটা কি হবে, যদি তুমি পজিটিভ ধরো সো এটা আমার পজিটিভ ভ্যালু আসছে। এটা ধরো এই দিকে, সো এটা তো আমাদের জিরো হয়ে যাবে, যেহেতু ক্রস গুণন আমি করছি, সো এটা জিরো হয়ে যাবে। এটা ধরো এই দিকে, এখন দেখো এই দিকে যাওয়ার কথা ছিল, এটা কি হয় দেখাবো। আচ্ছা, এটা এই দিকে হলে পজিটিভ হতো, এটা তাহলে এই দিকে হলে পজিটিভ হতো, কিন্তু এটা তো নিচের দিকে, সো উল্টা দিকে, সো এটা হলো আমাদের নেগেটিভ। এটা ধরো এই দিকে, সো জিরো, এটা ধরো এই দিকে, তো দেখো একই দিকে আছে, সো এটা হলো আমাদের পজিটিভ। এটা ধরো এই দিকে, সো এটা হলো আমাদের পজিটিভ। তাহলে তুমি যদি এখানে একটা বস্তু ছেড়ে দাও, বস্তুটা পড়ে গেল টুপুস, এখন এটা একটু তো নড়াচড়া করবে, তো হালকা একটু নড়াচড়া হলে, ধরো একটু হালকা ওইদিকে নড়াচড়া হলো, এটা ওইদিকে ঘুরতে শুরু করলো, হালকা এইদিকে, এটা এইদিকে, হালকা এইদিকে, এটা যদিও বা বাইরের দিকে যাওয়ার প্রবণতা আছে, ঘোরার প্রবণতা নাই, বাইরের দিকে যাক যেখানে যাক ঘুরতেছে না অন্তত, কিন্তু এইখানে এই দিকে ঘোরানো ভেক্টরের পরিমাণটা বেশি। দেখো এখানে একটা দুইটা, এখানে কিছু উল্টাপাল্টা হয়ে গেছে, কিন্তু বুঝতে পারতেছো এই দিক দিয়ে ঘোরানোর ভেক্টরের পরিমাণটা বেশি, কিছু আছে ঘোরাচ্ছে না, জাস্ট ঠেলাঠেলি করতেছে, এইদিকেও ঘোরাচ্ছে না, এদিকেও ঘোরাচ্ছে না, একটা আছে উল্টা দিকে ঘোরাচ্ছে, কিন্তু তিনটা ভেক্টরকে এই দিকে ঘোরানোর চেষ্টা করতেছে। তো আলটিমেটলি একটা বস্তুকে ছেড়ে দিলে সেটা এইভাবে ঘুরতে শুরু করবে, এখানে ঘূর্ণনশীলতা বিদ্যমান। এই জন্য যখন তুমি সামেশন করবা, এখানে সামেশন মানে কি, সব দিকে, শুধু এই দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক সবকিছু যদি তুমি যোগ করো,
তোমার ভি আর ডাব্লু এটার ক্রস গুণন করো, সেটার ভ্যালুগুলো যোগ করো, তাহলে তুমি এইখানে পজিটিভ একটা ভ্যালু পাওয়া। পজিটিভ ভ্যালু মানে কি? পজিটিভ কোন দিকে? পজিটিভ হলো এই দিকে। সো জিনিসটা এইভাবে ঘুরবে, বুঝতে পারছো? যদি তুমি আমাদের এই হিসাবে পজিটিভ এবং নেগেটিভ দিকটা আমরা চিহ্নিত করে ফেলছি, এইখান থেকে ধরো তুমি নেগেটিভ ভ্যালু পাইছো। এখন পজিটিভ ভ্যালু আমরা কোন দিকে ডিফাইন করছি? এইটা পজিটিভ ভ্যালু। এখন আমরা বলতেছি নেগেটিভ আছে, তার মানে এই জিনিসটা এইভাবে ঘুরবে, বুঝতে পারছো? যদি জিরো আসতো, যদি এটা জিরো আসতো, তাহলে এটা ঘুরতো না। এটা হয়তো বা নড়াচড়া করার প্রবণতা থাকতো, ওটা ডাইভারজেন্সের বিষয়, যেখানে থাকবে নাকি বের হয়ে যাবে সেটা ডাইভারজেন্সের বিষয়। কার্লের বিষয়টা হলো ঘুরছে কি ঘুরছে না। তার মানে এখানে ঘোরার কোনো প্রবণতা এর নাই যদি জিরো হইতো। এখন একটা জিনিস ঘুরতেছে না, ধরো এটা হলাম আমি, ঠিক আছে? আমার দুইটা চোখ আছে, আমার একটা মুখ আছে, আমার কোনো নাক নেই, আমি এভাবেই আছি, আমি ঘুরতেছি না। তার মানে আমি আমার নিজের অবস্থা বা আমার নিজের ওরিয়েন্টেশন আমি সংরক্ষণ করতেছি। আমার ওরিয়েন্টেশনটা আমি বজায় রাখতেছি, এটাকে বলে সংরক্ষণ করা, সংরক্ষণশীলতা। তার মানে আমি ঘুরতেছি না, আমি নিজেকে সংরক্ষণ করতে পারতেছি, সেই জন্য আমি এটাকে বলবো সংরক্ষণশীল। কিভাবে লিখে? এটা এভাবে লিখুন, সংরক্ষণশীল। সংরক্ষণশীল কখন হবে? যখন আমি ঘুরবো না, অর্থাৎ যখন জিরো হবে। আর যদি জিরো না হয়, পজিটিভ হয় বা নেগেটিভ হয়। এখন আমি ধরলাম এদিকে পজিটিভ, হিসাব করে এদিকে নেগেটিভও আসতে পারে। যেটাই হোক, জিরো ছাড়া যে কোনো কিছু যদি আসে, তুমি কি দেখবা? এটা হয় এইদিকে অথবা এইদিকে ঘুরবে, তার মানে এটা অসংরক্ষণশীল। তো এই যে দুইটা অবস্থা এখানে তুমি দেখতেছো না, দুইটা কেস তুমি এখানে দেখতেছো, এই যে এই দুইটা কেস, একটা পজিটিভ একটা নেগেটিভ, এগুলোকে আমরা বলতেছি অসংরক্ষণশীল। অসংরক্ষণশীল, বুঝতে পারছো? সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল। তুমি এটাকে ঘূর্ণনশীল বলতে পারো, সরি তুমি এটাকে অঘূর্ণনশীল বলতে পারো, তুমি ওটাকে ঘূর্ণনশীল বলতে পারো। সো এটা হলো আমাদের অঘূর্ণনশীল, কারণ এটা ঘুরতেছে না। অঘূর্ণনশীল মানে সে সংরক্ষণশীল। আর এইটা অসংরক্ষণশীল, তার মানে এটা ঘুরতেছে, এটা ঘূর্ণনশীল। বুঝতে পারছো? এখন আগের মতোই, আগে আমরা যেটা দেখছিলাম, আগে আমরা কি দেখছিলাম যে ডট গুণের যে সামেশনটা আছে, ওটাকে ভেক্টর অ্যালজেব্রা করে যদি একটু সংক্ষিপ্ত করি বা একটু ক্যালকুলেশন করি, তাহলে ডট গুণের ক্ষেত্রে আমরা কি আনতে পারতাম? আমরা ন্যাবলা ডট ফাংশনটা আনতে পারতাম। ফাংশনটা একটা ভেক্টর রাশি বলতে পারো। এটা কখন হইতো? যখন ডাইভারজেন্স করতাম। বাট আমরা কি করতেছি? আমরা এখন ক্রসের সাবমেশন করতেছি, ক্রসের সামেশন করতেছি। এই জন্য এইখানে আমাদের ক্রসটা আসবে, বুঝতে পারছো? এবং আমরা যেহেতু ভ্যালুর সামেশন করতেছি, সো এটা ভ্যালু আসবে। এখন এইখান থেকে এইখানে কিভাবে আসে? ওটা হলো ভেক্টর অ্যালজেব্রার জিনিস। তোমরা যদি একটু গুগল করো, তোমরা ভেক্টর অ্যালজেব্রা কার্ল ডাইভারজেন্স যদি লিখে একটু গুগল করো, তোমরা এটা প্রতিপাদন পাবা। বাট প্রতিপাদন বুঝবা কিনা আমি গ্যারান্টি দিতে পারতেছি না, হ্যাঁ। বাট জিনিসটা ওখানেও সুন্দর, তুমি যদি একটু বুঝার জন্য সময় দাও, বেশিক্ষণ না, 2-4 ঘন্টা দিলেই হবে, ভালো মতো বুঝতে পারবা। বাট আপাতত তোমরা আশা করি একটা এসেন্স পাইছো। কিরকম এসেন্স? কেন ঘোরে, কেন ঘোরে না? আমাদের তো বলা যে এটা ঘূর্ণনশীল, এটা সংরক্ষণশীল, কেন হয়? তোমরা আশা করি একটা বুঝতে পারছো যে এই জন্য এটা ঘোরার প্রবণতা আছে, এটা না ঘোরার প্রবণতা আছে। একটা নতুন একটা স্লাইড নেই। আচ্ছা, নতুন নতুন ক্লাস নিতেছে তো অনেক কিছু বুঝি না আমি। এইখানে না? হ্যাঁ, না এখানেও না, কোন একটা জায়গায় স্লাইড। আচ্ছা, এটা এই পারে, সরি সরি সরি। হ্যাঁ, আমার একটা স্লাইড নেই। স্লাইড কিভাবে অ্যাড করে? আচ্ছা, এটা তো গ্রুপ করলো। আচ্ছা, এটা মনে অ্যাড করে। আচ্ছা, ঠিক আছে। তো এখন কি হচ্ছে? আমরা তো দেখলাম যে ক্রস গুণ করতে হবে ন্যাবলা অপারেটর এবং ফাংশনকে। সো আমি একটা ম্যাথ করি, ঠিক আছে? নাহলে তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝবা না। আমি কি ফাংশনটা নিছিলাম? একটা ধরো আমি একটা ফাংশন নিছি এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড। যারা পারো তারা স্কিপ করতে পারো।
এটা হলো আমাদের এক্স স্কোয়ার ওয়াই আই ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস জেড স্কোয়ার এক্স কে ক্যাপ, এবং আমাদের ন্যাবলা অপারেটর আছে। তোমাকে বলে দিছে যে অ্যাট এ পয়েন্ট ফাইন্ড কার্ল অ্যাট 2,3,4। আমি নিজেও জানি না রেজাল্ট কি আসবে, ঘূর্ণনশীল আসবে নাকি অঘূর্ণনশীল আসবে, করে দেখতে হবে। সো ওই পয়েন্টটা আমাদের কার্ল বের করতে হবে ওই পয়েন্টে। সো আমরা কি জানি, কার্ল মানে কি, ন্যাবলা, এটাকে ক্রস করতে হবে আমাদের ফাংশনটার সাথে করে রেজাল্ট বের করতে হবে। আগে ক্রস করি, ক্রস করে তো একটা ভেক্টরটা আসবে, তারপর আমরা রেজাল্ট বের করব। সো ক্রস করলে কি আসবে, ক্রস কেমনে করে, ক্রস আমাদের ম্যাট্রিক নির্ণায়ক দিয়ে করতে হয়, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। ন্যাবলা মানে কি, ন্যাবলা অপারেটর এটা মানে কি, এটা মানে হলো ডেল্টা আই ক্যাপ বাই এক্স, ডেল্টা জে ক্যাপ বাই ডেল্টা ওয়াই, ডেল্টা কে ক্যাপ বাই ডেল্টা জেড। ঠিক আছে, এখন তোমরা আশা করি ক্রস গুণন জানো। প্রথম লাইনে কি করতে হয়, প্রথমে যেটা আছে সেটার আয়ের যে কে এর সাথে যে উপাংশগুলো আছে সেই উপাংশগুলো লিখতে হয়। আয়ের সাথে আছে ডেল্টা বাই ডেল্টা এক্স, তারপরে আছে জে এর সাথে ডেল্টা বাই ডেল্টা ওয়াই, কে এর সাথে ডেল্টা বাই ডেল্টা জেড। এরপরে পরের ফাংশনটা আয়ের সাথে এইটা এক্স স্কোয়ার ওয়াই, এরপরে ওয়াই স্কোয়ার জাস্ট, এরপরে জেড স্কোয়ার এক্স। আমার হাতে লেখা খুব যদি খারাপ হয়ে যায় আমাকে প্লিজ একটু ক্ষমা সুন্দর বা ক্ষমা অসুন্দর যেটা হোক সেই দৃষ্টিতে দেখবা। এখন আমরা এটার ক্রস করব। ক্রস করলে প্রথমে তো আই, ঠিক আছে, এই সারিতে নিচ্ছি। তাহলে যদি আমি আই ক্যাপ নেই, এটার সাথে এটা গুণ হবে, তারপরে মাইনাস এটার সাথে এটা গুণ হবে। এই নিয়মগুলো আশা করতেছি তোমরা জানো, ঠিক আছে, না জানলে একটু সমস্যা। আই ক্যাপ ডেল্টা ডেল্টা ওয়াই জেড জেড স্কোয়ার এক্স মাইনাস ডেল্টা ডেল্টা জেড ওয়াই স্কোয়ার। এরপরে আই বাদ দিলাম, আই হয়ে গেছে, এবার জে, এই জেটা শুরু করব, জে, তার মানে জে যখন নিব তখন এইটা এটা বাদ, এটার সাথে এটা গুণ হবে, মাইনাস এটার সাথে এটা গুণ হবে। ঠিক আছে, তো নিয়ম হলো একটা শেষ করার পর আরেকটার সামনে মাইনাস আসবে জে, তাহলে ডি এক্স এটার সাথে হবে জেড স্কোয়ার এক্স মাইনাস ডি ডি জেড, এটার সাথে কি আসবে, এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই। এখন বাকি আছে কে, তাহলে কে মানে কি, এইটা এটা বাদ, আমাদের থাকতেছে এইটা। সো এর সাথে ওয়াই স্কোয়ার মাইনাস সাথে এটা, সো এক্স স্কোয়ার ওয়াই। এখন আমাদের জাস্ট ডিফারেন্সিয়েট করতে হবে সিম্পলি। এটা ডিফারেন্সিয়েট করা আসবে ওয়াই সাপেক্ষে, এখানে কোনো ওয়াই নাই। আমি বলছিলাম যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এখানে কি ডেল্টা মানে পার্শিয়াল, মানে ওয়াই ছাড়া যা আছে সবকিছু ধ্রুবক, টোটাল ধ্রুবক রাশি ডিফারেন্সিয়েশন করলে আসে জিরো। সো আই ক্যাপ প্রথমটা আসবে জিরো মাইনাস জেড, এখানেও কিছু নাই, সো এটা আসবে আমাদের জিরো মাইনাস জে ক্যাপ এক্স, এখানে আসে একটা এক্স আছে, তার মানে এটা ধ্রুবকটা সামনে চলে আসবে জেড স্কোয়ার, আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে থাকে ওয়ান, সো জেড স্কোয়ার ইন্টু ওয়ান মানে জেড মাইনাস জেড, এখানে কিছু নাই জেড, তার মানে এটা হলো আমাদের জিরো প্লাস কে প্লাস মাইনাস প্লাস, মনে রাখবা প্লাস মাইনাস প্লাস, এখানে এক্স এটা এটা তো ধ্রুবক তার মানে জিরো, ওয়াই এটা এটা করলে রেজাল্ট আসবে, সো জিরো মাইনাস এক্স স্কোয়ার সামনে চলে আসলো, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান, এটা তার মানে জিরো, এটা তো জিরো হয়ে গেল, এটা আসবে আমাদের মাইনাস জেড স্কোয়ার জে ক্যাপ মাইনাস এক্স স্কোয়ার কে ক্যাপ। ঠিক আছে, সো এখন কোন বিন্দুতে, এই বিন্দুতে আমার বের করতে হবে। সো এই বিন্দুটা আমি বসাই, জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু হলো 4, সো মাইনাস 4 স্কোয়ার কে ক্যাপ মাইনাস এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হলো 2 স্কোয়ার কে ক্যাপ মাইনাস 16 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ।
এখন জাস্ট এইটা না, আমাদের তো ভ্যালু বের করতে হবে। আমাদের কি করতে হইতো? ভ্যালু বের করতে হইতো, যে এটার ভ্যালু পজিটিভ আসে না নেগেটিভ আসে না জিরো আসে। সো আমরা ভ্যালু বের করব। সো ভ্যালু অফ ন্যাবলা ক্রস ফাংশন, ঠিক আছে, কত আসবে এটার ভ্যালু বের করতে হবে। সো রুট ওভার -16 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার, এটার কিছু একটা ভ্যালু আসবে, মুখে মুখে করব। 16 কত হয় আমি পারি না, 16 × 16 256। আমি পারতাম, বুঝছো, মজা করছি, আমি পারি না। 4×4 = 16। এখানে কত আসবে? এটাকে আমি পারি। এখানে আসে 2, হাতে থাকে 1, 1 আর 1 2, 2×5 = 7, 272। আমি দেখি, আমার আসলে নিজের উপর বিশ্বাস খুবই কম। ঠিক আছে, এটা রুট করলে অবশ্যই পজিটিভ কিছু আসবে। এটা তুমি বুঝতে পারছো যে এটা রুট করলে অবশ্যই পজিটিভ কিছু একটা আসবে, জিরো আসবে না, নেগেটিভও আসবে না। তার মানে পজিটিভ মানে কি? তো তুমি লিখতে পারো যে সুতরাং ওই বিন্দুতে এটা কি সংরক্ষণশীল নাকি অসংরক্ষণশীল? এটা তো ঘুরতেছে, তার মানে এটা অসংরক্ষণশীল বা ঘূর্ণনশীল। তো লিখতে পারবো যে সুতরাং এটা ঘূর্ণনশীল অথবা অসংরক্ষণশীল। বুঝতে পারছো? এই হলো বিষয়। তো আশা করি তোমরা কার্ল বুঝতে পারছো। আজকে মনে হয় কম সময় লাগছে একটু, আজকে আগের চেয়ে কম সময় লাগছে। এরপরেরটা আমরা গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করব। গ্রেডিয়েন্টটা একটু অন্যরকম। কার্ল ডাইভারজেন্স তো একরকম ছিল, গ্রেডিয়েন্টটা অন্যরকম, ওটা বুঝতে অন্যরকম একটা ফিল পাবা। ঠিক আছে, আর শুধু এগুলো দেখলে কিন্তু হবে না, এগুলো তোমাদের দেখাচ্ছি জাস্ট জিনিসগুলো আসলে যে সুন্দর সেটা বোঝানোর জন্য। বুঝতে পারছো? এটা তো মেনলি একটা ম্যাথ করালাম। এইখান থেকে দেখো একটা ফ্লো থেকে একটা জিনিস ফ্লো করতেছে, এই ফ্লোর সময় কি হইতেছে, তুমি থাকলে কি বের হয়ে যাওয়া নাকি ডুবে যাওয়া না ঘুরবা না ভাসবা, এই সব কিছু নিয়েই কার্ল ডাইভারজেন্স কাজ করে। সহজ না? সহজ, কিন্তু সুন্দর না? সুন্দর। কিন্তু তোমরাও সুন্দর, তোমাদের পড়াশোনাটাও সুন্দর, শুধু রেগুলারিটিটা মেনটেন করবা। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। আর শুধু শুধু এগুলো দেখলেই হবে না, এগুলোর সাথে সাথে তোমাদের অবশ্যই একাডেমিকের জন্য পড়তে হবে। এগুলো তো একাডেমিকে আসবে না, এগুলো তো আমি শুধু শুধু দেখাচ্ছি। তোমাদের ম্যাথ করতে হবে। তোমরা তো জানতে পারলা জিনিসগুলো আসলে সুন্দর, জিনিসগুলোকে সুন্দরভাবেই তুমি ট্রিট করবা, রেসপেক্টফুলি ট্রিট করবা, দেখবা তুমিও ভালো করতেছো। ঠিক আছে, সো পড়াশোনা করো। আল্লাহ হাফিজ।